ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ আপার প্রাইমারি সিডিপি প্র্যাকটিস ক্লাস। ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্ভাবনামূলক কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসটা দুর্দান্ত হতে চলেছে। যারা ইতিমধ্যে জয়েন করেছো তারা অবশ্যই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। এবং এখানে কি রয়েছে, এখানে সিডিপির যে আপার প্রাইমারি তোমরা নিশ্চয়ই সিলেবাসটা জানো, যেখানে 30খানা কোশ্চেন রয়েছে। সেই 30খানা কোশ্চেন আমরা উত্তর কিভাবে করব, কিভাবে সিডিপির আনসার করতে হয়, এবং এখানে আমরা সেই প্র্যাকটিসটাই আমরা করছি। প্রতিনিয়ত ক্লাস হচ্ছে। তোমরা যারা দেখো যে আমাদের সোশ্যাল স্টাডিজের পেডাগোগি এবং সিডিপি কোর সিডিপি এরিয়া থেকে কোশ্চেনগুলো এখানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আমাদের সিডিপির উত্তর করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার হবে সেটা হচ্ছে কনসেপ্ট। আমরা কোন কনসেপ্টে উত্তর করব, এবং 4খানা অপশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সেগুলো এখানেই প্র্যাকটিস হয়ে যাবে। তাই ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো তাহলে শুরু করছি। আজকে আমাদের কোশ্চেন যেগুলো রয়েছে খুবই সম্ভাবনামূলক, গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই প্রতিটা কোশ্চেনের উত্তর এবং কোশ্চেন পড়ার সাথে সাথে উত্তরগুলো সঠিকভাবে পড়তে হবে, না হলে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। চলো প্রথম কোশ্চেনে আমরা যদি যাই, তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে। দেখো, শিশুদের সায়েন্টিফিক ইনভেস্টিগেটর বা বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসাবে কে অভিহিত করেছেন? উত্তর করবে, শিশুদের সায়েন্টিফিক ইনভেস্টিগেটর বা বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসাবে কে অভিহিত করেছেন? সামাজিক গঠনবাদের প্রবক্তা লেভ ভাইগটস্কি নন, জ্ঞানমূলক গঠনবাদের জনক যা পিয়াজি স্বয়ং, আচরণবাদী মনোবিজ্ঞানী বিএফ স্কিনার নন, এবং শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা থর্নডাইক কে? দেখো, শিশুদের সায়েন্টিফিক ইনভেস্টিগেটর বা বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসাবে কে অভিহিত করেছেন? কে অভিহিত করেছেন? আমরা যদি জানি যে সায়েন্টিফিক ইনভেস্টিগেটর হিসাবে জ্ঞানমূলক গঠনবাদের জনক জিন পিয়াজেট, তিনি স্বয়ং শিশুদেরকে কি বলেছেন যে সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, বৈজ্ঞানিক অনুসন্ধানকারী। শিশুরা নিজেরাই শিখবে, নিজেরাই আবিষ্কার করবে, এবং সেভাবে তারা গঠন প্রজ্ঞার বিকাশের সাথে সাথে তারা কিন্তু শিখতে পারবে। সেকেন্ড কোশ্চেন দেখো, প্রাক্ষোভিক বুদ্ধি বা ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে প্রকৃতপক্ষে কোনটিকে বোঝায়? প্রাক্ষোভিক বুদ্ধি বা ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে প্রকৃতপক্ষে কোনটিকে বোঝায়? উত্তর করবে, প্রাক্ষোভিক বুদ্ধি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে যারা জানো তারা কিন্তু এটা সঠিক উত্তর করতে পারবে। তো যারা জানো না, ভয়ের কোনো কারণ নেই, কনসেপ্ট এখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে যে প্রাক্ষোভিক বুদ্ধি বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা আসলে কি। আগে প্রশ্নটা পড়ো, তারপর উত্তরগুলো পরপর করতে থাকো। যে নিজের ও অন্যের প্রক্ষোভগুলোকে যথাযথভাবে অনুধাবন, নিয়ন্ত্রণ ও ব্যবহারের ক্ষমতা, প্রক্ষোভের প্রভাব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষ গাণিতিক যুক্তি দ্বারা সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক পরিস্থিতিতে নিজের আবেগকে অবদমন করে অন্যের প্রত্যাশা অনুযায়ী আচরণ করা, উচ্চ বুদ্ধাঙ্ক ব্যবহার করে প্রাক্ষোভিক পরিস্থিতিগুলোকে নিজের অনুকূলে চালিত করা। প্রাক্ষোভিক বুদ্ধি যেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে এটার উত্তর যেটা হবে সঠিক সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখো, যে নিজের ও অন্যের প্রক্ষোভগুলিকে, নিজের প্রক্ষোভ, নিজের ইমোশন গুলোকে তো বোঝায়, এবং তার সাথে সাথে অন্যের প্রক্ষোভ, অন্যের ইমোশন গুলোকে ভালোভাবে যথাযথভাবে বুঝে অনুধাবন করা, নিয়ন্ত্রণ করা ও ব্যবহারের ক্ষমতাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এই প্রাক্ষোভিক বুদ্ধি যাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে তারা ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারে। বিভিন্ন ধরনের যে ম্যানেজমেন্টের যেগুলো হয় পাবলিক সেরিমনিতে, সেই ম্যানেজমেন্ট, এবং বিশেষ করে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লিডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রাক্ষোভিক বুদ্ধি বা ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে নিজের আবেগ বোঝার সাথে সাথে অন্যের প্রক্ষোভগুলো যথাযথভাবে অনুধাবন, নিয়ন্ত্রণ ও ব্যবহারের ক্ষমতা কিন্তু এখানে অর্জিত হবে। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে যদি আমরা এক কথায় বলতে চাই যে নিজের এবং অন্যের প্রক্ষোভগুলো বুঝে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা, কার্য সম্পাদন করা।
3 নম্বর প্রশ্ন দেখো যে প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী হিসাবে শিশুর বিকাশে শিক্ষকের সবথেকে উপযুক্ত ভূমিকা কোনটি? প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী হিসাবে শিশুর বিকাশে শিক্ষকের সবচেয়ে উপযুক্ত ভূমিকা। কেন আমি বারবার সিডিপি কোশ্চেনটা পড়ার ক্ষেত্রে জোর দিচ্ছি, কারণ যত বেশি ভালোভাবে ঠান্ডা মাথায় পড়তে পারবে, 4খানা অপশনের মধ্যে তত অ্যাপ্রোপ্রিয়েটটাই তুমি পিক করতে পারবে। কি বললাম বোঝা গেল? যে প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী হিসাবে শিশুর বিকাশে শিক্ষকের উপযুক্ত ভূমিকা কোনটি? 4খানা অপশন তোমরা নিশ্চয়ই পড়বে। এখানে আমি সঠিক উত্তরটাই বলে দিচ্ছি। পড়া হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা মনে মনে বা খাতা কলমে উত্তরটা মার্কিং করবে। আমি যখন এখানে মার্কিং করব সেটা ঠিক বা ভুল হলো সেটা তোমরা মার্কিং করে নেবে সাথে সাথে। তো প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী হিসাবে শিশুর বিকাশে শিক্ষকের সবচেয়ে বড় ভূমিকা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো যে শিশুকে সম্ভাব্য সমাধানের পথ অনুসন্ধানে উৎসাহিত করা, প্রয়োজনীয় স্ক্যাফোল্ডিং দেওয়া। এই স্ক্যাফোল্ডিং আমি বারবার বলছি যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক বা কিছু গুরুত্বপূর্ণ টার্ম থাকবে, সেই টার্মগুলো সম্পর্কে যাতে তোমরা জানতে পারো, এই কারণেই এই কোশ্চেনগুলো আমরা সলভ করছি। যে উৎসাহিত করা, প্রয়োজনীয় স্ক্যাফোল্ডিং দেওয়া। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে মাচার নির্মাণ, সেই ভাড়া বন্ধন দেওয়া। যে শিশু একটা কাজ যখন পাচ্ছে না, কোনো সমস্যার সমাধান পাচ্ছে না, তো এই সমস্যা সমাধানের ব্যাপারে যিনি এক্সপার্ট তিনি শিশুকে একটু সাহায্য করলেন, সমাধানের ব্যাপারে একটু শিশুকে সাহায্য করা, হেল্প করা, এটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং দেওয়া। তাহলে শিশুকে প্রবলেম সলভার হিসাবে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দায়িত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে যে শিশুকে সম্ভাব্য সমাধানের পথ অনুসন্ধান করতে উৎসাহিত করবে এবং তার সাথে সাথে স্ক্যাফোল্ডিং দেওয়া। এই হেল্পিং হ্যান্ডটা অবশ্যই শিক্ষকের দরকার হবে এবং সেটা ক্লাসরুমের মধ্যেই হবে। তাহলে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারবে এবং সমস্যা সমাধানে আগ্রহী হবে। শুধুমাত্র প্রবলেম শিক্ষার্থীদেরকে দেওয়া হলো এবং কে পারলো না সেটা যদি আমাদের বিবেচ্যের মধ্যে না থাকে, তাহলে শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবে শিখতে পারবে না। নেক্সট কোশ্চেনের দিকে যাব। দেখো, অভ্যন্তরীণ প্রেরণা একটি প্রকৃষ্ট, অভ্যন্তরীণ প্রেরণার একটি প্রকৃষ্ট উদাহরণ কোনটি? অভ্যন্তরীণ প্রেরণার একটি প্রকৃষ্ট উদাহরণ কোনটি হবে? ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে অভ্যন্তরীণ প্রেরণা মানে হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, যার ইংরেজি মানে ইংরাজি, এবং এটার যদি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করি, যেটা যে প্রেরণা আমরা ভিতর থেকে অনুধাবন করি, ভিতর থেকে অনুভব করি কোনো কাজ করার ক্ষেত্রে, সেটাকে অভ্যন্তরীণ প্রেরণা বলা হয়। যেমন যদি এখানে উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা পরপর পড়বে এবং সঠিক উত্তরটি মার্কিং করবে। দেখো, যদি আমরা বলি যে কোনো পাঠ্য বিষয় আয়ত্ত করার মাধ্যমে ব্যক্তির সন্তুষ্টি এবং কৌতূহল নিরসন করা, এটা একটা। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে শিক্ষক ও সহপাঠীদের দৃষ্টি আকর্ষণ করা, এটা একটা। বৃত্তির টাকা পাওয়ার লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে কঠিন পরিশ্রম করে যাওয়া, এটা একটা। আর একটা হচ্ছে কঠোর পরিশ্রম না করলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার যে দুশ্চিন্তা, সেটা অভ্যন্তরীণ প্রেরণা। এটা এইগুলো কি এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বলো? যে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে দৃষ্টি আকর্ষণ, কঠিন পরিশ্রম করে যাওয়া, বৃত্তির টাকা পাওয়ার জন্য অকৃতকার্য হওয়া, দুশ্চিন্তা মানে অকৃতকার্য হওয়ার ভয়, এগুলো কোনোটাই কিন্তু এই ইন্ট্রিনসিক মোটিভেশন নয়। একমাত্র যেটার উত্তর এটা হবে যেটা কোনো পাঠ্য বিষয় আয়ত্ত করার মাধ্যমে ব্যক্তির সন্তুষ্টি, নিজের স্যাটিসফ্যাকশন, নিজের কৌতূহল মেটানোর যে বাসনা, সেটাকেই বলা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। পরের কোশ্চেন যদি আমরা দেখি, শিখনের ক্ষেত্রে স্ক্যাফোল্ডিং পদ্ধতির সার্থকতা কোথায়? আমি এক্ষুনি আলোচনা করে দিলাম যে শিখনের ক্ষেত্রে আমরা স্ক্যাফোল্ডিং ব্যবহার করি যেখানে শিশু অল্প জানে এবং সে সমস্যা সমাধান করতে পারছে না, তাকে সাহায্যের দরকার হয়। এই যে ব্যক্তি সাহায্য করছে তাদেরকে আমরা এমকেও বলি। এই যে সাহায্য কেন দরকার হবে এবং এই সাহায্য দানের সার্থকতা, এখানে বলা হচ্ছে যে শিখনের ক্ষেত্রে এই যে মাচার নির্মাণ, এই যে হেল্পিং, এইটা কেন দরকার হবে, এর সার্থকতা কোথায়?
উত্তর করবে যে শিক্ষার্থীকে সম্পূর্ণভাবে শিক্ষকের উপর নির্ভরশীল করা, শিক্ষার্থীর নিজস্ব শিক্ষণে অস্থায়ী প্রয়োজনীয় সমর্থন, নাকি শিক্ষার্থীরা সব কাজ শিক্ষক নিজেই করে দেবেন, শিক্ষার্থীকে কোনো প্রকার সাহায্য ছাড়াই শেখানো, কোনটি হবে বলো? একদম উত্তর যেটা হবে অপশন যে দেখো বি, যেটা হচ্ছে যে শিক্ষণে অস্থায়ী এবং প্রয়োজনীয় সমর্থন। অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে হচ্ছে যে এই হেল্পিং হ্যান্ডটা সবসময় পাওয়া যাবে না, শিক্ষার্থীকে সাহায্য করতে হবে কিন্তু সে সাইকোলজিক্যালি জানে, এটা তার মাথায় সেট না হয়ে যায় যে এটা পাচ্ছি না সুতরাং এটা তো স্যার করে দেবেন, এরকম নয়। সাহায্য ধীরে ধীরে কমানো হবে, হেল্পিং হ্যান্ডটা তুলে নেওয়া হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে অস্থায়ী এবং প্রয়োজনীয় সমর্থন, যখন খুব প্রয়োজন তখন সমর্থন দেবেন। ভাইগোটস্কি থিওরিতে বলা হয়েছে যেখানে শিক্ষক শিক্ষার্থীকে সাহায্য করবেন কিন্তু সেটা পার্মানেন্ট নয়, যে এটা সাইকোলজিক্যালি যাতে সেট না হয়ে যায় তাদের মাথায় যে এটা পাচ্ছি না মানে এটা স্যার করে দেবেন, এরকম নয়, এটা অস্থায়ী হতে হবে। শিক্ষার্থীরা নিজেরাই শিখবে, নিজেরাই সমাধান করতে যাতে উৎসাহী হয় সেই জিনিসটা তাদের মধ্যে নিয়ে আসতে হবে। 6 নম্বর কোশ্চেন দেখো, মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিক্ষণের প্রকৃত স্বরূপ কোনটি? মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিক্ষণ এর প্রকৃত স্বরূপ কোনটি বলো? নতুন তথ্যের সাথে শিক্ষার্থীর বিদ্যমান জ্ঞান কাঠামোর একটি যৌক্তিক ও সজ্ঞান সংযোগ স্থাপন, পাঠ্যপুস্তকের বিমূর্ত ধারণাগুলোকে কোনো পরিবর্তন ছাড়াই স্মৃতিতে দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখা। দেখো আমি বারবার বলছি যে সিডিপির কোশ্চেন এবং উত্তরগুলো ভালো করে পড়বে যাতে তোমাদের মনে হয় যে 4খানা অপশনের মধ্যে এটাই বেস্ট হবে। এখানে মুখস্থ বিদ্যা কিন্তু কোনো কাজে লাগবে না। আমি আবারও বলছি সিডিপি এমন একটি জিনিস যেখানে তোমাকে চিন্তা ভাবনা সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে। ম্যাথ করতে দিলে যেমন তোমার কমন পুরোপুরি আসে না, টাইপ কমন আসে, এখানে কনসেপ্ট কমন আসবে। কনসেপ্ট কমন মানে বুঝতে পারছো, যেটা কনসেপ্টের ভিতরে, অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে, চিন্তা করার পদ্ধতি এবং কিভাবে আমরা চিন্তা করব সেটা কিন্তু এই ক্লাসের মধ্যেই প্র্যাকটিস হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিক্ষণের প্রকৃত স্বরূপ যদি আমরা দেখি সেটা উত্তর হচ্ছে দেখো নতুন তথ্যের সাথে শিক্ষার্থীর বিদ্যমান জ্ঞান কাঠামোর একটা যৌক্তিক ও সজ্ঞান সংযোগ স্থাপন। অর্থাৎ শিক্ষার্থীদের ভিতরে যে জ্ঞানটা রয়েছে এবং তার সাথে সাথে নতুন যে জ্ঞানটা শিক্ষার্থী অর্জন করছে সেটার কানেকশন তো অবশ্যই থাকবে এবং সেটা কানেকশনটা হবে যৌক্তিকতার ভিত্তিতে। কোনো ধরনের ভয়, কোনো ধরনের অযৌক্তিকতা, কোনো ধরনের কুসংস্কারে বশবর্তী হয়ে নতুন জ্ঞান সে অ্যাকোয়ার করবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিক্ষণের প্রকৃত স্বরূপ হচ্ছে এটা যে শিক্ষার্থীদের বিদ্যমান জ্ঞান এবং তাদের যে নতুন অর্থ মানে নতুন জ্ঞান যেটা পেল তার মধ্যে একটা যৌক্তিক এবং সজ্ঞান সংযোগ স্থাপন করা। এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া রয়েছে দেখো অর্থবহ শিক্ষণের প্রক্রিয়া যেখানে নিউ ডেটা এবং এক্সিস্টিং নলেজ এর ভিতরে দেখো সুন্দরভাবে মার্জ হয়ে গেছে কিনা, কোনো ফাঁক আছে? কোনো ফাঁক আছে? নেই তো। তাহলে এটাই হচ্ছে আমাদের অর্থবহ শিক্ষণ, যেখানে আভ্যন্তরীণ প্রেরণা কিন্তু যোগ মানে শেখার একটা প্রেরণা, আভ্যন্তরীণ প্রেরণা কিন্তু কাজে লাগে। তো এটাই হচ্ছে অর্থবহ শিক্ষণের প্রক্রিয়া। পরের কোশ্চেন দেখো, ডিসলেক্সিয়া নামক শিখনের অক্ষমতাটি প্রধানত কোনটির সাথে যুক্ত? ডিসলেক্সিয়া নামক যে শিখন অক্ষমতা রয়েছে সেটি প্রধানত কোনটির সাথে যুক্ত? অনেকবার করানো হয়েছে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এগুলো নিয়ে আশা করি আর কারো প্রবলেম হবে না, কারণ এই যে জিনিসগুলো এগুলো একদম কমন জিনিস। সিডিপির ক্ষেত্রে আমি বারবার বলে থাকি সিডিপির ক্ষেত্রে কমন কিছু হয় না, কিন্তু এমন কোশ্চেন আমরা প্র্যাকটিস করে যাই বারবার যেটা একদম মুখস্থ মতো আমাদের মনে হয়। তো ঠিক এই কোশ্চেনটাই আমি অনেকবার করিয়েছি, যারা নিয়মিত ক্লাস করো তারা জানো, আর পেইড ব্যাচের স্টুডেন্ট তো তোমরা অবশ্যই জানো যে ডিসক্যালকুলিয়া থেকে আমাদের বা ডিসগ্রাফিয়া থেকে অনেকগুলো টার্ম আমরা সেখানে ব্যবহার করেছি। তো এখানে দেখো ডিসলেক্সিয়া নামক শিখনের অক্ষমতাটি প্রধানত কোনটির সাথে যুক্ত? দেখো ডিসলেক্সিয়া যেটা সাধারণত আমাদের পঠন এবং লিখিত সংকেতগুলো সঠিকভাবে অনুধাবনের ক্ষেত্রে আমাদের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো ডিসলেক্সিয়া আক্রান্ত শিশু সঠিকভাবে পড়তে পারবে না, রিডিং করতে পারবে না, বা কোনো লেখার ক্ষেত্রে সে কিন্তু
মানে যদি পড়তে না পারে তো লিখিত যে সংকেতগুলো রয়েছে সেগুলো ব্রেনে অ্যাকোয়ার করতে পারবে না। এটাই বলা হচ্ছে যে ডিসলেক্সিয়া হচ্ছে পঠনগত অক্ষমতা আমরা বলতে পারি। এখানে পরিষ্কার ভাবে দেওয়া রয়েছে, দেখো যে শিখনের ক্ষেত্রে ডিসলেক্সিয়া যে পঠন ও লিখিত সংকেত যেগুলো রয়েছে সঠিকভাবে অনুধাবনের ক্ষেত্রে অক্ষমতা, যে বিভিন্ন ধরনের মানে কেউ উল্টো পড়ে, যেমন দেখো এখানে লেখা রয়েছে উদাহরণ রয়েছে, দেখো এরকম ভাবে সে দেখতে পাবে, অর্থাৎ সঠিকভাবে সে অনুধাবন করতে পারবে না। নেক্সট 8 নম্বর দেখো, সৃজনশীল শিক্ষার্থীদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সৃজনশীল শিক্ষার্থীদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো সৃজনশীল শিক্ষার্থী যারা ক্রিয়েটিভ লার্নার, তারা নিচের কোনটি সঠিক হবে? শ্রেণীকক্ষে কঠিন কাজগুলো দ্রুত শেষ করবে, নাকি তাদের আইকিউ সবসময় 144 এর উপরে হবে, মানে 140 এর উপরে হবে, তারা কোনো সমস্যার সমাধানে গতানুগতিক পথ অনুসরণ করে না, তারা সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে খুব ভয় পায়, কোনটি হবে উত্তর? সৃজনশীল শিক্ষার্থী যখন বলবো তখন মনে রাখবে যে সৃজনশীল শিক্ষার্থী মানে অন্যরকম কিছু চিন্তা ভাবনা, তার মধ্যে ক্রিয়েটিভিটি, মৌলিকত্ব, নমনীয়তা থাকবে। আমি আগের ক্লাসেও ভালোভাবে আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে যারা ক্লাস করেছো তাদের সমস্যা হবে না, সেটা হচ্ছে তারা গতানুগতিক কোনো পদ্ধতি কিন্তু অনুসরণ করে না। ক্লাসে 100 জন ছাত্রছাত্রী থাকলে যে শিক্ষার্থী সৃজনশীল সে কিন্তু 100 জনের পথ 99 বাকি 99 জনের পথ কিন্তু সে বেছে নেবে না, সে আলাদাভাবে চেষ্টা করবে, এবং তার মধ্যে যদি মৌলিকত্ব এবং নমনীয়তা থাকে এবং যেটা অপরিহার্যতা থাকে, যদি কার্যকারিতা থাকে, তাহলে সেই শিক্ষার্থী সেই পদ্ধতির মধ্যে যদি থাকে এগুলো, তাহলে সেই শিক্ষার্থী হচ্ছে সৃজনশীল শিক্ষার্থী। এরপরে দেখো এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেখানে আক্রান্ত শিক্ষার্থী আচরণগত বৈশিষ্ট্যের সব থেকে সঠিক প্রতিফলন কোনটি? অর্থাৎ শিক্ষার্থী এডিএইচডি আক্রান্ত যে সমস্ত শিশু রয়েছে তাদের আচরণগত সমস্যা কোনটা সবচেয়ে বেশি প্রতিফলিত হয়? উত্তর করবে এডিএইচডি আক্রান্ত শিক্ষার্থীদের আচরণগত বৈশিষ্ট্যের সব থেকে সঠিক প্রতিফলন কোনটি? দেখো এডিএইচডি আক্রান্ত যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের আচরণগত বৈশিষ্ট্যের সব থেকে সঠিক প্রতিফলন যেটা হচ্ছে সেটা দেখো যে নিরবিচ্ছিন্নভাবে মনোযোগ বজায় রাখতে পারে না। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মানে হচ্ছে মনোযোগ জনিত অতি সক্রিয়তা জনিত সমস্যা, মনোযোগের অভাব হেতু অতি সক্রিয়তা জনিত সমস্যা। মানে কি নিরবিচ্ছিন্ন মনোযোগ তারা ধরেই রাখতে পারে না ক্লাসে, বারবার বিচ্ছিন্ন ভাবে এদিক ওদিক ঘোরাফেরা করে মনোযোগ, এবং আবেগ তাড়িত হয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত তারা নিয়ে ফেলে, এটাকে বলা হয় এডিএইচডি আক্রান্ত শিশু, যারা নিরবিচ্ছিন্ন মনোযোগ তো রাখতেই পারে না এবং হঠকারী বিভিন্ন ধরনের সিদ্ধান্ত তারা নিয়ে থাকে। এখানে দেখো যে আমাদের আপার প্রাইমারি টেটের প্র্যাকটিস ব্যাচ আর্টস এবং সায়েন্স দুটোই কিন্তু ব্যাচ লঞ্চ হয়েছে, এবং আমাদের ব্যাচ স্টার্ট হবে 6 এপ্রিল থেকে। 6 এপ্রিল থেকে ব্যাচ স্টার্ট হবে। যারা এখনো এনরোল করনি, দুর্দান্ত প্র্যাকটিস হবে এখানে। যাদের ফাউন্ডেশন ক্লিয়ার রয়েছে তারা প্র্যাকটিস ব্যাচ নেবে, যারা ফাউন্ডেশন ক্লিয়ার নেই তারা প্র্যাকটিস ব্যাচের সাথে সাথে ফাউন্ডেশন ব্যাচও নেবে। আমাদের অফার চলছে, অবশ্যই তোমরা অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, সেখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বাই করে নেবে। এরপরে 10 নম্বর দেখো যে লেভ ভাইগটস্কি তত্ত্বে প্রাইভেট স্পিচ বা আত্মগত কথন বলতে কি বোঝানো হয়েছে। ভাইগটস্কির একটা তত্ত্ব ছিল, সেই তত্ত্বে প্রাইভেট স্পিচ বলে একটা টার্ম ব্যবহার করা হয়েছে। প্রাইভেট স্পিচ, যারা পুরানো স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পারবে যে প্রাইভেট স্পিচ বা আত্মগত কথন বলতে কি বোঝানো হয়েছে। দেখো যারা জানো না তারা জেনে নাও যে ভাইগটস্কি বলেছেন যে আমরা মানে ছোট্ট শিশুরা যখন নিজেদের মধ্যে যখন খেলাধুলা করে, নিজেরা যখন কোনো খেলনাগুলো গোছাচ্ছে বা নিজেরা যখন খেলছে তখন শব্দ করে, তারা একটা শব্দ করে এবং সেই শব্দের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন জিনিসগুলো তারা খেলাধুলা করে বা আপন মনে তারা শব্দ করে। এই আপন মনের শব্দ যখন করছে তখন সেটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। এটা সাধারণত 7 বছরের আগে দেখা যায়, যে আওয়াজটা আমরা শুনতে পাই
শিশুরা এরকম বিভিন্ন ধরনের অর্থহীন ভাবে আওয়াজ করে এবং তারা খেলাধুলা করে আপন মনে, সেটাকে প্রাইভেট স্পিচ বলে। এটা 7 বছরের আগে দেখা যায়। এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে বোঝানো হয়েছে যে শিশুরা নিজেদের কাজকে নিজে নির্দেশ দেওয়া। এই কথার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে সে তার খেলনাগুলো, সে তার কাজগুলো নিজেই গুছিয়ে নিচ্ছে। এটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। 7 বছরের পরে যখন এই প্রাইভেট স্পিচটা হয়ে দাঁড়ায় ইনার স্পিচ, যে শব্দ আমরা বাইরের কেউ শুনতে পাই না। কিছু কিছু মানুষ দেখবে যে আমরা অবশ্যই সবাই চিন্তা করি, কোনো কাজ করতে গেলে আমরা মনে মনে ভাবি এটা করব, এটা করব, ওটা করব, এরকম আমরা মনে মনে চিন্তা করি। কিছু কিছু মানুষ দেখবে ঠোঁটে বিড়বিড় করে থাকে, সেটাকে ইনার স্পিচ বলা হয়ে থাকে। আর 7 বছরের আগে প্রাইভেট স্পিচ বলা হয়ে থাকে। গার্ডেনারের তত্ত্বে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, ভালো করে টার্মটা দেখবে। ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে কোনটিকে বোঝানো হয়? গার্ডেনারের তত্ত্বে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে কোনটিকে বোঝানো হচ্ছে? ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে গার্ডেনারের যে বহুমুখী তত্ত্ব রয়েছে, মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছেন, যেখানে 8 ধরনের এখনো পর্যন্ত ইন্টেলিজেন্সের কথা বলেছেন। তার মধ্যে একটি ভাগ হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। এখানে তিনি ইন্ট্রাপার্সোনাল বলতে কি বোঝানো হয়েছে দেখো, উত্তর দেখো, নিজের শক্তি দুর্বলতা সম্পর্কে সচেতনতা, সেটাই হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। আর ইন্ট্রাপার্সোনাল আর ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স দুটোই গার্ডেনারের তত্ত্বে বলা হয়েছে। ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে নিজের শক্তি দুর্বলতা সম্পর্কে সচেতনতা, যেমন ঋষি মনীষী নিজের ক্ষমতা দুর্বলতা সম্পর্কে তারা জানে। আর ইন্টারপার্সোনাল যেটা হচ্ছে রাজনৈতিক নেতা, যারা পাবলিক মানে কন্ট্রোল করে, বিভিন্ন ধরনের লিডার, বিভিন্ন ধরনের পুলিশ প্রশাসনের ব্যক্তি, তারা হচ্ছে যে তারা অন্যের বুদ্ধি, অন্যের ক্ষমতা বা অন্যের কাজগুলো সম্পর্কে জানে, তাকে ইন্টারপার্সোনাল বলা হয়। আর ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে নিজের শক্তি দুর্বলতা সম্পর্কে জানা। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি যেটা বললাম, ঋষি মনীষী যারা রয়েছে নিজেদের আত্মগত যে ভাবনা বা আত্মভাবনা সেটা সম্পর্কে জানে। পরের কোশ্চেন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ইনক্লুসিভ এডুকেশনে মূল দর্শন ও লক্ষ্য নিচের কোনটিতে যথার্থভাবে প্রতিফলিত হয়? ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন নিচের কোনটিতে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয়? দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল দর্শন ও লক্ষ্য নিচের সবচেয়ে বেশি ভালোভাবে প্রতিফলিত হয় যেখানে, সেটা হচ্ছে দেখো যে শিক্ষার্থীর বৈচিত্র্য ও ভিন্নতাকে বাধা হিসাবে না দেখে শিক্ষণ প্রক্রিয়া সম্পদ হিসাবে গ্রহণ করা। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, এমন এমন শিক্ষার্থী রয়েছে যারা শিখতে একটু লেট করে। মনে করো ক্লাসে কোনো টিচার বোঝাচ্ছে, তো শিখতে সে মোটামুটি ওটা মানে নিজে অর্জন করতে বা সেটা বুঝতে তার একটু টাইম লেগে যাচ্ছে। কেউ দ্রুত শেখে, কেউ ধীরে শেখে। এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা ইনক্লুসিভ এডুকেশনের আদর্শ হচ্ছে, এটাকে বাধা হিসাবে দেখা যাবে না। এটা শিক্ষণ প্রক্রিয়ার একটা সম্পদ, যেখানে ক্লাসের মধ্যে বৈচিত্র্য রয়েছে। এটাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল দর্শন ও লক্ষ্য এখানে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। বাদ বাকি অপশন গুলো পৃথককরণ করা, সংরক্ষিত করা, এটা হবে না। ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তি, যেখানে মৃদুমাত্রা অক্ষম এবং মেধাবী শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী সবই এক ক্লাসে বসে শিক্ষা গ্রহণ করবে। পৃথক, এখানে দেখো একটা টার্ম রয়েছে পৃথক, বাদ দেবো, সঙ্গে সঙ্গে বাদ দেবো। এবং কেবলমাত্র, দেখো কেবলমাত্র সুবিধা বঞ্চিত, এই টার্মগুলো যখনই সিডিপির কোনো কোশ্চেনের আনসারে থাকবে, উত্তরটা আগে দেখে নেবে যে প্রতিফলিত হয় না। যদি থাকে তাহলে ওই অপশনগুলো হবে, আর যদি হয় থাকে ওইগুলো বাদ দেবো। বোঝা গেল ব্যাপারটা? পরের কোশ্চেনে আসি। জিন পিয়াজেটের থিওরিতে ফর্মাল অপারেশনাল স্টেজে শিশু কোন ক্ষমতাটি অর্জন করে? আমরা জানি জিন পিয়াজেটের থিওরিতে মোট 4টি স্তরের কথা বলা হয়েছে। সেন্সরি মোটর স্টেজ থেকে শুরু করে প্রি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ বলা হয়েছে। সেন্সরি মোটর স্টেজ থেকে প্রি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজের কথা বলা হয়েছে 4টি। সেখানে কোন ক্ষমতাটি অর্জন করে? দেখো, এখানে কাল্পনিক ও যৌক্তিক চিন্তা করতে সক্ষম হয়
এইটা এই ফর্মাল অপারেশনাল স্টেজে সে অর্জন করে। এর আগে সে মূর্ত বিষয়বস্তু দেখে কোন বস্তু দেখে রিয়াক্ট করতো, এর আগে সে বিভিন্ন ধরনের কল্পনা করে খেলতো, এর আগে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে খেলতো। কিন্তু ফর্মাল অপারেশনাল স্টেজে সে কি করছে, কল্পনা করছে, যেটা সামনে নেই সেটা নিয়ে ভাবছে এবং যৌক্তিক চিন্তা, অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে সে যৌক্তিক ভাবে চিন্তা করছে। তো জিন পিয়াজেট এবং লেভ ভাইগটস্কির এই তত্ত্বে যে প্রাইভেট স্পিচ বা ইনার স্পিচের কথা বলা হয়েছিল, জিন পিয়াজেট এটাকে বলেছেন সায়েন্টিফিক ইনভেস্টিগেটর শিশুদের, আর লেভ ভাইগটস্কির যে কনসেপ্ট সেটা হচ্ছে প্রাইভেট স্পিচ, আত্মগত কথন, এবং ফর্মাল অপারেশনাল স্টেজে কাল্পনিক ও বৌদ্ধিক চিন্তা করে। লেভ ভাইগটস্কি বলেছেন যে শিশুরা নিজেদের কাজকে নিজে নির্দেশ দেয়, এটা সেলফ ডাইরেকশন বলা যায় এই প্রাইভেট স্পিচের ক্ষেত্রে। জিন পিয়াজেট এবং ভাইগটস্কির তুলনামূলক একটা কোর কনসেপ্টের তুলনা এখানে দেওয়া হয়েছে। কোর কনসেপ্ট, লেভ ভাইগটস্কি প্রাইভেট স্পিচ, জিন পিয়াজেটের সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, যাতে মনে থাকে তাই এই ডায়াগ্রাম করে এখানে দেওয়া হয়েছে। বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে আইকিউ কথাটির পূর্ণ রূপ কোনটি বলো? আইকিউ কথাটির পূর্ণরূপ কোনটি? আমরা বলি না আইকিউ, ওই ব্যক্তিটির আইকিউ অনেক বেশি, ওই শিশুটির আইকিউ অনেক কম। দেখো এখানে ইন্টেলিজেন্স কোশেন্ট বলা হয়, সংক্ষেপে বলা হয় ইন্টেলিজেন্স কোশেন্ট, যেটাকে অফ এ পারসন, অর্থাৎ একজন ব্যক্তির ইন্টেলিজেন্ট মানে বুদ্ধির একটা কোশেন্ট বলা যায়, সংযোগ বলা যায়, যে বুদ্ধি পরিমাপের আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। 15 নম্বর দেখো, প্রগতিশীল শিক্ষার জনক হিসাবে কাকে অভিহিত করা হয়ে থাকে? প্রগতিশীল শিক্ষার জনক হিসাবে, প্রোগ্রেসিভ এডুকেশনের জনক হিসাবে কাকে অভিহিত করা হয় বলো? প্রগতিশীল শিক্ষার জনক হিসাবে কাকে অভিহিত করা হয়? প্রগতিশীল শিক্ষার জনক হিসাবে অবশ্যই অভিহিত করা হয় জন ডিউইকে, কারণ শিক্ষা জনক হিসাবে বলা হয় যে মহান শিক্ষাবিদ এবং দার্শনিক, যিনি প্রোগ্রেসিভ এডুকেশনের কথা বলেছিলেন, শিশুদেরকে শিক্ষার কেন্দ্রে রাখার সাথে সাথে তিনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যাতে শিশু কেন্দ্রিক হয়ে থাকে, প্রোগ্রেসিভ এডুকেশন এর কথা তিনি বলেছেন। জ্যাক রুসো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক, এটা কিন্তু মনে রাখবে। ভাইগটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং পদ্ধতির মূল প্রায়োগিক সার্থকতা কোথায়? আমি যত সম্ভব এটা একটুখানি আগে করে দিয়েছি, তবু এটা পড়ে দেখো। এটার উত্তর অপশন গুলো চেঞ্জ করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা পড়ে তারপর উত্তর করবে। ভাইগটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং পদ্ধতিটির মূল প্রায়োগিক সার্থকতা কোথায়? ভাইগটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং পদ্ধতির মূল সার্থকতা কোথায়? দেখো মূল সার্থকতা হচ্ছে শিক্ষার্থীর বর্তমান দক্ষতা ও সম্ভাব্য দক্ষতার ব্যবধান ঘোচাতে অস্থায়ী প্রয়োজন ভিত্তিক সহায়তা দান করা। অর্থাৎ শিক্ষার্থী সমাধান করতে পারে এতটুকু, কিন্তু সমাধান দরকার হবে, কিন্তু সমাধান কি হবে, দরকার হবে এতটুকু, সে পারছে না এইটুকু গ্যাপ, এই যে এইটুকু যে গ্যাপ, এই গ্যাপটুকু সে সমাধান করতে পারছে না। এমকেওদের সাহায্যে সেই সমস্যাটার সমাধান শিশু করবে। এটাকেই এই ব্যবধান, এই যে গ্যাপ, এই গ্যাপটা ঘোচাতে স্ক্যাফোল্ডিং প্রয়োগ করা হয়। বোঝা গেল ব্যাপারটা? 17 নম্বর দেখো, শিশুদের বিকাশের ক্ষেত্রে প্রক্সিমোডিস্টাল নীতি কি নির্দেশ করে? বিকাশের অনেকগুলো নীতি রয়েছে, আমি পড়িয়েছি আমাদের ব্যাচে, সেখানে প্রক্সিমোডিস্টাল নীতি মানে কি? প্রক্সিমোডিস্টাল নীতি মানে কি? সেফালোগডাল টেন্ডেন্সি বা মানে কি? প্রক্সিমোডিস্টাল যখন বলছো সেফালোগডালটাও বলে যাও। দেখো প্রক্সিমোডিস্টাল মানে হচ্ছে যে কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশ, অর্থাৎ শিশুর অঙ্গ প্রত্যঙ্গের আগে কেন্দ্রের দিকে বিকাশ আগে হয়, শেষে প্রান্তের দিকে বিকাশ যায়। মনে করো একটি শিশুকে একটা পেন, মনে করো এই পেনটা শিশুকে ধরতে দেওয়া হলো, সে কিন্তু দুটো হাত এবং বডি সহ সে এগিয়ে সেটা এইভাবে ধরবে। এর কারণ কি? কারণ তার এই কেন্দ্র থেকে দেহের প্রান্তের দিকে বিকাশ এখনো হয়নি, হচ্ছে।
যখন আরো একটু বড় হবে তখন দেখবে পেন দেওয়ার ক্ষেত্রে সে এক হাত ব্যবহার করছে, হাতে দিতে বলছে। আরো যখন বড় হবে তখন দেখবে সে পেন নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র দুটো আঙুল সে ব্যবহার করতে পারছে। তাহলে সেন্ট্রাল থেকে প্রান্তের দিকে বিকাশ যাচ্ছে, এটাকে প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি বলা হয়। সেফালোপিটাল টেন্ডেন্সি মানে হচ্ছে যে মাথা থেকে পায়ের দিকে বিকাশ হয়। শিশু আগে মাথা তুলতে শেখে, ঘাড় তুলতে শেখে, বসতে শেখে, দাঁড়াতে শেখে, এইগুলো ধীরে ধীরে মাথা থেকে পায়ের দিকে বিকাশ হয়, সেটাকে বলা হয় সেফালোপিটাল টেন্ডেন্সি। নেক্সট কোশ্চেন দেখো, কোহলবার্গের মতে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল কোন পর্যায়ে? ইউনিভার্সাল এথিক্যাল পর্যায় মানে সার্বজনীন নীতিবোধের স্তর, যেখানে আর কোন ধরনের নীতিবোধ মানে নীতিবোধ কোনো প্রভাবিত নয়, যেটা একদম বিবেকের উপর নির্ভরশীল। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল এই জায়গাটায় সবাই কিন্তু পৌঁছাতে পারে না। সবাই যদি এই জায়গাটায় পৌঁছাতে পারতো তাহলে কিন্তু আজকের সমাজ দেশ কোনো ধরনের অপরাধ সংগঠিত হতো না। এই কোহলবার্গের মতে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালে সবাই কিন্তু পৌঁছাতে পারে না, আর যারা পৌঁছাতে পারে তারা কিন্তু মহান ব্যক্তি হয়ে থাকে। তো কোহলবার্গের মতে এই এথিক্যাল প্রিন্সিপাল কোন পর্যায়ের? এথিক্যাল প্রিন্সিপাল হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্তর। এখানে কি হয়, এখানে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালটা কি, মনে করো যে তোমার একটা নিয়ম রয়েছে, তোমাকে এই কাজটা করতে হবে, কিন্তু এই কাজটা করতে গেলে দেখা গেল যে সেটা তোমার ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাহলে ওই কাজটা কেন করব আমি? এটাই হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। দেখো, সতীদাহ প্রথা তখনকার দিনে প্রচলিত ছিল, পৃথিবীতে অনেক মানুষও ছিল, ভারতবর্ষে অনেক মানুষও ছিল, কেউ কি প্রতিবাদ করার সুযোগ পেয়েছিল বা কারোর সাহস হয়েছিল? কিন্তু যারাই এই সাহসিক কাজ দেখিয়েছিল ইতিহাস তাদেরকে কিন্তু মনে রেখেছে। এটাই হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল এই পর্যায়ের। বুদ্ধির টু ফ্যাক্টর থিওরি বা দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? বুদ্ধির টু ফ্যাক্টর থিওরি বা দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? টু ফ্যাক্টর থিওরির প্রবক্তা, দেখো টু ফ্যাক্টর থিওরির প্রবক্তা হচ্ছে চার্লস স্পিয়ারম্যান। দ্বি উপাদান তত্ত্ব, তিনি এস এবং জি এই দুটি উপাদানের কথা তিনি বলেছিলেন, যে প্রতিটা যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং স্পেশাল ইন্টেলিজেন্স দুটো মিলিত হয়ে কাজ করে। যদিও পরে এর সমালোচনা হয়েছিল, কিন্তু আমরা এই দ্বি উপাদান তত্ত্ব যেটা জি এবং এস এর কথা বলেছেন সেটি হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান। আমি আবারও বলছি যে আমাদের আপার প্রাইমারি টেট এবং সায়েন্স মানে টেটের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে, 6 এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হবে। যারা এখনো জয়েন হয়নি তারা অফার শেষ হওয়ার আগে অবশ্যই জয়েন হয়ে যাবে। শিখরের ক্ষেত্রে প্লাটু বা মালভূমি বলতে কোন অবস্থাকে নির্দেশ করা হয়েছে? শিখনের ক্ষেত্রে প্লাটু বা মালভূমি বলতে কোন অবস্থাকে নির্দেশ করা হয়েছে? এই টার্মগুলো অবশ্যই মনে রাখা উচিত। দেখো, শিখনের ক্ষেত্রে প্লাটু বা মালভূমি বলতে এই অবস্থাকে নির্দেশ করা হয়েছে যেখানে শিক্ষার্থীরা দ্রুত প্রচেষ্টার ফলেও শিখনের উন্নতির হার স্তব্ধ হয়ে যায়। অর্থাৎ কোন একটা জিনিস বারবার 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 করে শেখার ফলেও ওই জিনিসটার আর শেখার সম্ভাবনা মানে উন্নতির আর সম্ভাবনা অর্থাৎ ডেভেলপমেন্টের আর সম্ভাবনা থাকে না, সেই জায়গাটাকে বলা হয় প্লাটু। অর্থাৎ দ্রুত প্রচেষ্টার ফলেও শিখনের আর উন্নতি হওয়ার সম্ভাবনা নেই, তখন সেটাকে বলা হচ্ছে প্লাটু। 21 নম্বর দেখো, কোহলবার্গের তত্ত্বে সোশিয়াল অর্ডার মেইনটেইনিং ওরিয়েন্টেশন এর বৈশিষ্ট্য কি? সোশ্যাল অর্ডার মেইনটেইনিং ওরিয়েন্টেশন এর বৈশিষ্ট্য কি? মানে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের তিনটি পর্যায় এবং 6টি স্তর, প্রতিটা পর্যায়ে 2টি করে স্তর। তো সোশ্যাল অর্ডার মেইনটেইনিং এর ওরিয়েন্টেশনের বৈশিষ্ট্য ভালো করে পড়লেই তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। এর ভিতরে এই যে ইংলিশ টার্ম, এত বড় একটা ইংলিশ টার্ম রয়েছে, অনেকে ঘাবে যাবে এই কোশ্চেন এটা দেখে। কোশ্চেন দেওয়া হয়েছে, পড়বে এবং শান্তভাবে উত্তর করবে। এটা পারবো না ওটা পারবো না এই ধরনের মানসিকতা যখনই পরীক্ষার হলে তুমি দেখতে পাবে বা যখনই তোমাদের মনে এটা মনে হবে যে এটা আবার কি ধরনের কোশ্চেন বাবা, এই যে এইটুকুই কথায় বা এইটুকু চিন্তা ভাবনায় তোমাকে এই কোশ্চেন সঠিক উত্তর করতে বাধা দেবে। তাই উত্তেজিত না হয়ে, ভয় না পেয়ে ভালো করে আগের চেষ্টা করে দেখবে যে এর সঠিক উত্তর কোনটি হবে।
তো দেখো সোশ্যাল অর্ডার মেনটেনিং মানে হচ্ছে যে সামাজিক নিয়ম কানুন আমরা আগে জানতে হবে আমাদের, তাহলে সেটাই হচ্ছে যে সামাজিক নিয়ম ও আইনকে সমাজের স্থায়িত্বের জন্য মান্য করা, অর্থাৎ সমাজের যেটা নিয়ম রয়েছে আইন রয়েছে সেটাই কোহলবার্গের মতে নৈতিক বিকাশ, এটাই বলা হচ্ছে সোশ্যাল অর্ডার মেনটেনিং ওরিয়েন্টেশন। পরের কোশ্চেন দেখো, ভাইগটস্কির মতে কালচারাল টুলস বা সাংস্কৃতিক হাতিয়ার বলতে মূলত কি বোঝায়? ভাইগটস্কির জেডপিডি, এখানে দেখো টার্মগুলো আমি পরপর লিস্ট করে দিচ্ছি, জেডপিডি, এমকেও, স্ক্যাফোল্ডিং, জেডপিডি, এমকেও, স্ক্যাফোল্ডিং, তারপরে আরো রয়েছে যদি আমরা দেখি যে বাংলা ভাষার ক্ষেত্রে ভাড়া বন্ধন বা মাচান নির্মাণ, তো এটাকেই এই ভাইগটস্কির এই কালচারাল টুলসও এরকম একটা টার্ম রয়েছে যেখানে বলা হচ্ছে যে এই টুলস বলতে কি বোঝানো হয়, ভাষা, মানচিত্র, গাণিতিক সংকেত যা চিন্তনে সাহায্য করে, বিদ্যালয়ে ব্যবহৃত বিভিন্ন আধুনিক প্রযুক্তি, দামি যন্ত্রপাতি, শিক্ষার্থীদের জন্য তৈরি করা কোনো বিশেষ খেলার সরঞ্জাম, রঙিন চার্ট ওগুলো কোনটি? হ্যাঁ অবশ্যই, যে টুলস, কালচারাল টুলস মানে হচ্ছে যে ভাষা, মানচিত্র, গাণিতিক সংকেত যা চিন্তনে সাহায্য করে। ভাইগটস্কি প্রথমেই বলেছিলেন যে একটি শিশু যখন কোনো ভাষা শেখে তখন অবশ্যই বড়দের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ আগে সে পর্যবেক্ষণ করবে, মিথস্ক্রিয়া করবে, কালচারাল টুলস গুলো নিয়ে সে চিন্তা ভাবনা করবে, তারপরেই কিন্তু সে এই ভাষা, মানচিত্র, গাণিতিক সংকেত যা চিন্তনে সাহায্য করে সেটাই কিন্তু সে উন্নীত হবে। তাহলে এটাই বলা হচ্ছে ভাইগটস্কির মতে কালচারাল টুলস মানে ভাষা, মানচিত্র, গাণিতিক সংকেত যা চিন্তনে এটা সাহায্য করছে। নেক্সট কোশ্চেন দেখো, ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ পরিমাপের ক্ষেত্রে প্রধান সীমাবদ্ধতা কোনটি? সীমাবদ্ধতা এখানে চেয়েছে যে আইকিউ পরিমাপ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা কোনটি হবে। আরেকটা জিনিস তোমাদেরকে আমরা জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে আইকিউ লেভেল সবসময় অ্যাকুরেট হয় না, আইকিউ লেভেল সবসময় অ্যাকুরেট হয় না, এটা 5 থেকে 7 প্লাস মাইনাস এদিকে ওদিকে হতে পারে। মানে মনে করো যে কারোর ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ 110, তার কিন্তু সম্ভাবনা রয়েছে 115 বা 117, এদিকে রয়েছে 105 বা 100, এই ধরনের রেঞ্জের মধ্যে থাকতে পারে। এই কারণে এটা অনেক সময় পরিমাপের ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখায়। তাই এর উত্তর যেটা হবে সেটা হচ্ছে অনেক সময় সাংস্কৃতিক প্রেক্ষাপট এটাকে কিন্তু গুরুত্ব দেয় না, যে কোন সংস্কৃতিতে সে বসবাস করছে এটা কিন্তু সে গুরুত্ব সহকারে এটা বিবেচনা করা হয় না, এই কারণে এই পার্থক্যটা চলে আসে। পরের কোশ্চেন দেখো, যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটাকে আমি এক্ষুনি আলোচনা করেছিলাম জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এই সীমানার মধ্যে শিক্ষার্থীর শিখন কখন সব থেকে বেশি কার্যকর হয়? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে শিক্ষার্থীর শিখন সবচেয়ে বেশি কার্যকর হয় কখন? এটার উত্তর অবশ্যই করতে পারবে, যেটা হচ্ছে যে যখন শিক্ষক শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জিং কিন্তু অর্জনযোগ্য লক্ষ্য স্থির করেন। শিক্ষক শিক্ষার্থীদেরকে এমন কাজ দিলেন যে শিক্ষার্থীরা সেটা করতেই পারছে না, এরকম নয়, চ্যালেঞ্জিং কাজ অথচ শিক্ষার্থী করতে পারবে তার সমাধান, অল্প একটুখানি হেল্প দরকার হবে, সেটাকেই বলা হচ্ছে জেডপিডি সীমার মধ্যে সবচেয়ে কার্যকর। এটাই ভাইগটস্কি শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রে এই ধরনের লক্ষ্য অর্জন স্থির করার ক্ষেত্রে শিক্ষকদের বারবার নির্দেশ দিয়েছেন। লাস্ট কোশ্চেন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং ইউডিএল বলতে কি বোঝায়? ইনক্লুসিভ এডুকেশনে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, সিডিপির ক্ষেত্রে ইনক্লুসিভ এডুকেশন, যারা ডিএড এবং বিএড করেছো তারা অবশ্যই শুনেছো নামটা। ইনক্লুসিভ এডুকেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ইনক্লুসিভ এডুকেশন বা ইউনিভার্সাল ডিজাইন লার্নিং এর মানে হচ্ছে, দেখো যে এমন এক নমনীয় শিখন পদ্ধতি যা সব ধরনের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে সক্ষম। কারণ ক্লাসরুমটা যখন ইনক্লুসিভ তখন পদ্ধতি হবে সবার জন্য নমনীয় এবং সবার জন্য অর্জনযোগ্য, সবার বোঝার সক্ষমতা রয়েছে এমন।
এই যে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে ইনক্লুসিভ এডুকেশনে, যেখানে সমস্ত ধরনের শিক্ষার্থী এক জায়গায় শিক্ষা লাভ করবে, যেখানে আগে শিক্ষার্থীদের বৈচিত্র্যকে বাধা হিসেবে দেখা হতো, এই কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা অঙ্গন থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে কি হচ্ছে যে ওই ধরনের শিক্ষার্থী যাদের সম্ভাবনা রয়েছে, শিক্ষার্থী তারা 6 থেকে 14 বছর প্রতি শিক্ষার্থী তারা শিক্ষা গ্রহণ করবে। তো তাদের জন্য এই ইনক্লুসিভ এডুকেশন, যেখানে সমান মেধার, সাধারণ মেধার ছাত্রছাত্রী, মৃদু মাত্রায় অক্ষম শিক্ষার্থী সবাইকে একই ক্লাসরুমে বসে শিক্ষা দান করা। তো আজকে এই পর্যন্তই। আমাদের প্র্যাকটিস ব্যাচের প্রাইস দেখে নাও। আপার প্রাইমারি ফাউন্ডেশন আর্টস এর প্রাইস এটা রয়েছে, এটা আর্টস এর প্র্যাকটিস ব্যাচ, আর্টস এর ফাউন্ডেশন ব্যাচ। সায়েন্সের প্র্যাকটিস, এটা সায়েন্সের প্র্যাকটিস ব্যাচ এবং সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ। এটা দেখে অবশ্যই ভর্তি হবে, এনরোল করবে। দুর্দান্ত প্র্যাকটিস হবে। 6 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলে লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে আমাদের ক্লাস যেগুলো চলছে সেগুলো অবশ্যই তোমরা জয়েন করবে, যাতে তোমরা গুরুত্বপূর্ণ কনসেপ্ট থেকে বঞ্চিত না হও।